আমরা আজকে শুরু করব আমাদের যে জায়গায় আমরা ছিলাম, দ্য বেসিক নিউরন। তো আমাদের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেনের একটা নিউরনকে যদি আমরা মেশিনে সিমুলেট করতে যাই, তাহলে সিমুলেশনটা কেমন হবে, আমরা কিভাবে আসলে সিমুলেট করতে পারি। আমরা সেইটা মোটামুটি ভাবে ডিটেলস একটা অ্যালগোরিদম দিয়ে দেখার চেষ্টা করেছি। এটাকে আমরা বলছিলাম যে পারসেপ্ট্রাল লার্নিং অ্যালগোরিদম, একটা নোডের উপরে কিভাবে আমরা আমাদের ইমপ্লিমেন্টেশনটা নিয়ে আসতে পারি। তো সেটা আমরা দেখার চেষ্টা করেছিলাম। আমরা আজকে যেটা দেখবো যে ওই অ্যালগোরিদমেরই কিছু মডিফিকেশনস আছে। তো সেই মডিফিকেশনস গুলা কি হতে পারে, যেমন আমরা গতদিন পর্যন্ত যেগুলা দেখছিলাম, আমি একটু যদি আপনাদের ক্লিয়ার করি। আমাদের এইটা ছিল অ্যালগোরিদম, এই যে 1 2 3 4, আমরা একটা প্রবলেম নিয়ে সেখানে কাজ করেছিলাম, হ্যাঁ। তো এই জায়গায় এই যে অ্যাডাপ্ট ওয়েটের যে কনসেপ্ট, আমরা অ্যাডাপ্ট ওয়েট করছিলাম কখন, যখন আমাদের ওয়েট, যখন আমাদের ডিজায়ার্ড আউটপুট এবং অ্যাকচুয়াল আউটপুট সেম হয়ে যাচ্ছিল, তখন কিন্তু আমরা ওয়েটকে অ্যাডাপ্টেশন করি নাই। আমরা ওয়েট অ্যাডাপ্টেশন তখনই করলাম যখন আমাদের ডিজায়ার্ড আউটপুট অ্যাকচুয়ালের সাথে মিলছিল না। যখন আমাদের ডিজায়ার্ড আউটপুট ছিল 1 কিন্তু অ্যাকচুয়াল হচ্ছিল 0, তখন আমরা কিন্তু ওয়েটকে বাড়িয়েছিলাম। নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট টাইমের ওয়েট প্লাস হচ্ছে ওই লাইনের ইনপুট। আর যদি আমাদের আউটপুট 1 হয়, মানে অ্যাকচুয়াল আউটপুট 1 হয় কিন্তু ডিজায়ার্ড 0, তার মানে আমাদের কিন্তু ওয়েট কমাইতে হবে। আমরা নেক্সট স্টেপের ওয়েট করছিলাম, যে কারেন্ট স্টেপের ওয়েট মাইনাস ওই লাইনের ইনপুট। এইভাবে কিন্তু আমরা কাজগুলো করেছিলাম, এবং এইখানে আমাদের যেটা ছিল, আমাদের প্রত্যেকটা প্যাটার্নের জন্য প্রত্যেকটা ইনপুটের পার্সপেক্টিভে আসলে ডিজায়ার্ড আউটপুটকে মেলানোর চেষ্টা করেছি। তো এখন এইখানে যে অ্যাডাপ্ট ওয়েটের বিষয়টা আছে, এই অ্যাডাপ্ট ওয়েট কিন্তু মডিফিকেশন করা যায়। আমরা যে অ্যালগোরিদমটা দেখছি একেবারে সিম্পল একটা অ্যালগোরিদম। সিম্পল অ্যালগোরিদম মানে হচ্ছে নিউরাল নেটওয়ার্কের একেবারে বেসিক এবং প্রথম অ্যালগোরিদম বলা যেতে পারে। তো আমরা সেটা মোটামুটি ভাবে দেখার চেষ্টা করেছি একটা নোডের উপরে কিভাবে কাজ করবে। এখন এইখানে এই যে অ্যাডাপ্টোয়েট, এটা কিন্তু মডিফাইড ভার্সন। এইখানটায় আমাদের যে অ্যালগোরিদমিক স্টেপ গুলা ছিল অ্যাডাপ্টোয়েটের, যে পরবর্তী স্টেপের ওয়েট কি হবে সেইটা আমরা কিভাবে মডিফাই করব, এখানে একটা মডিফিকেশন আছে। জাস্ট মডিফিকেশন বলতে শুধু একটা টার্ম অ্যাড করা আছে, সেটা হচ্ছে ইটা। এই যে আমরা যদি দেখি, WI T+1, নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট টাইমের ওয়েট, এটাতে কোনো চেঞ্জ নাই। নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট টাইমের ওয়েট প্লাস ওই লাইনের ইনপুট, ওই ইনপুটের সাথে ইটা গুণ হয়ে আছে। এখন কোশ্চেন হচ্ছে যে ইটাটা কি। এটা হচ্ছে লার্নিং রেট। আমরা এটা দেখছি আসলে, দ্য আউটপুট ইজ 1 শুড বি 0, তাহলে এখানে হচ্ছে যে মাইনাস আসবে। নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট টাইমের ওয়েট মাইনাস ওই লাইনের ইনপুট, এখানে মাইনাস হয়ে আসছে কিন্তু ইনপুটের সাথে আসলে গুণ হচ্ছে ইটা। তো এই ইটাটা কি, দেখেন এখানে এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে গেইন টার্ম, বা লার্নিং রেটও বলা হয়। লার্নিং রেটটাই বেশি পরিচিত। তো ইটাটার ভ্যালু আসলে 0 থেকে 1 এর মধ্যে হয়, যদিও সাধারণত এটা বলেছে যে 0 থেকে সমানও হতে পারে অথবা বড় হতে পারে, আসলে সমান হয় না। আর 1 এর সমানও হয় না, এটার ভ্যালু আসলে 0 থেকে 1 এর মধ্যে হয়। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যেমন হচ্ছে আমরা ধরলাম যে আমরা একটা ইটা লিখলাম, ইটার ভ্যালু কিন্তু আসলে এইটা লেস দেন 0 হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। এবং এইটা হচ্ছে গ্রেটার দেন 0 লেস দেন 1, এর মাঝামাঝি থাকবে। এটাকে বলা হচ্ছে লার্নিং রেট অথবা গেইন টার্ম। লার্নিং রেট নিয়ে বেশি পরিচিত। তো নিউরাল নেটওয়ার্কের অ্যালগোরিদম গুলাই লার্নিং রেট খুব পপুলার একটা টার্ম এবং খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। এটা দিয়ে কিন্তু আমরা আসলে আমাদের অ্যালগোরিদমের এফিসিয়েন্সি চেঞ্জ করতে পারি, এবং আমাদের অ্যালগোরিদম গুলো দ্রুত লার্ন হবে না ধীরে লার্ন হবে সেটা কিন্তু আমরা ডিফাইন করতে পারি। তা আসলে বিষয়টা কি সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। তো এখন এই বিষয়টা হচ্ছে এমন যে আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম, সেখানে আমাদের ওয়েট কখন চেঞ্জ করছি, ওয়েট চেঞ্জ করছি যদি আমাদের ডিজায়ার্ড আউটপুটের সাথে অ্যাকচুয়াল আউটপুট না মিলে। আমরা কোনো সময় কমাচ্ছি কোনো সময় বাড়াচ্ছি, যদি না মিলে সেক্ষেত্রে, যদি আমাদের অ্যাকচুয়াল কম থাকে ডিজায়ার্ড বেশি থাকে, তাহলে ওয়েট বাড়াচ্ছিলাম। আর যদি আমাদের ডিজায়ার্ড কম থাকে অ্যাকচুয়াল বেশি থাকে, তাহলে ওয়েট কমাচ্ছিলাম, শুধু ওই লাইনের ইনপুটের সাথে গুণ করে। এখন ওই লাইনের যে ইনপুট,
সেই ইনপুট কিন্তু হচ্ছে কি ছিল, 1 আর 0 ছিল। মানে যোগ হলে কিন্তু অনেক যোগ হয়ে যাচ্ছে। যেমন আমরা যদি একটু মেমোরাইজ করার চেষ্টা করি, আমাদের লাইনগুলোর ইনপুট কত ছিল, একটা হয়তো ছিল 0.3, 0.4, 0.2, এরকম ছিল। কিন্তু যখনই আমরা 1 যোগ করছি অথবা বিয়োগ করছিলাম, তখন আলটিমেটলি কিন্তু একটা বড় অ্যামাউন্ট বেড়ে যাচ্ছিল। তো এখন এই বাড়াটা আসলে কতখানি বাড়বে, আমি যদি এটা ইউজ না করি, তাহলে কিন্তু পুরোটাই বাড়ছিল। আমাদের ওয়েটের সাথে ইনপুটটা কিন্তু পুরোটাই যোগ হয়ে যাচ্ছিল বা বিয়োগ হয়ে যাচ্ছিল। যেমন আমি যদি ধরি কোনো একটা লাইনের, আমি একটু এই ফিগারটা এঁকে নিই আসলে, তাহলে সুবিধা হয়। আমরা একটা নোড এঁকে নিই। এটা হচ্ছে নোড, এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন, আর এগুলা হচ্ছে আমাদের ইনপুট লাইন। তো এগুলা হচ্ছে আমাদের ইনপুট লাইন। তো আমাদের এই লাইনের যে ইনপুট গুলা ছিল, এই ওয়েটের সাথে আমাদের যখন ইনপুট গুলা যোগ হচ্ছিল, তখন আলটিমেটলি কিন্তু একটা বড় অ্যামাউন্ট যোগ হচ্ছে অথবা বিয়োগ হচ্ছে। তো আলটিমেটলি এখানে কিন্তু ইফেক্টটা বেশি পড়ার কথা। অবস্থাটা হচ্ছে এরকম, আমি যদি একটু চিন্তা করি, যে ধরেন যে আপনি একটা রিমোট এরিয়ায় দাঁড়িয়ে আছেন, কোন একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনাকে শহরে যেতে হবে। আপনি জানেন না যে আসলে শহরটা কোন দিকে, 360 ডিগ্রির দিকেই হতে পারে, আপনি যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে। যদি এরকম কেস হয়, মানে খুবই কমপ্লেক্স সিচুয়েশন, আপনাকে যেতে হবে, কিন্তু আপনি আসলে জানেন না, কোনো রকম কোনো আইডেন্টিফিকেশন নাই, কোনো রকম কোনো রিমার্কিং পয়েন্ট নাই, যেখানে আপনি বুঝতে পারছেন যে ওখান থেকে আপনি কোন দিকে যাবেন। তার মানে 360 ডিগ্রিতেই আপনার পসিবিলিটি আছে, আপনি কোন দিকে এখন যাবেন। এরকম কন্ডিশনে আপনি আসলে কি করবেন? এরকম কন্ডিশনে কিন্তু আপনি যদি দ্রুত হয়তো কোনো দিকে চলে যান, হয়তো আপনি দৌড়ে একদিকে যাচ্ছেন, আপনি কিন্তু জানেন না যে ওই দিকে হবে। এমন হইতে পারে যেদিকে যাচ্ছেন তার 180 ডিগ্রি উল্টা দিকে আপনার হচ্ছে শহর হয়তো। তাহলে আপনি কিন্তু যত ভুল পথে যাবেন, আপনি কিন্তু যদি দৌড়ে যান, তাহলে আপনি কিন্তু অতখানি আবার অতিক্রম করে আসতে হবে ওই সেন্টার পয়েন্টে, তারপরে আপনি সঠিক পথে যাবেন। যদি আপনার প্রবলেমটা খুব কমপ্লেক্স হয়, তো রিয়েল লাইফের প্রবলেম গুলাই কিন্তু আমরা এখানে সলভ করবো, তাই না? তো এখন এইখানে যদি এরকম হয় যে আপনি কোনো আইডেন্টিফিকেশন জানেন, আপনি হয়তো জানেন যে আহ, 3 দিকের মধ্যে হয়তো এমন এক জায়গায় পৌঁছেছেন, 3টা রাস্তা, 3টা রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তায় আপনার হতে পারে, এবং দেখা যাচ্ছে যে কোনো একটা রাস্তার আসলে পসিবিলিটি হাই, তখন আপনি দ্রুত যান, তখন হয়তো সমস্যা খুব একটা হবে না। মানে কথার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন কোনো ক্লু পাচ্ছেন না, তখন কিন্তু আপনি কমপ্লেক্স প্রবলেম, এবং আপনি সেটা হয়তো ধীরে ধীরে যাবেন, কেননা কোনো রকম ক্লু পাইলে আপনি হয়তো সেদিকে দ্রুত যাবেন, আর যখন ক্লু পাবেন না তখন কিন্তু ধীরে যাবেন। তো আমাদের এই প্রবলেম গুলা, রিয়েল লাইফের প্রবলেম গুলা তো আমরা সলভ করবো। প্রিডিকশন আসলে করা কিন্তু অত সহজ বিষয় না। আপনাকে যে এক্সাম্পলটা দিলাম, যে রিমোট এরিয়ায় দাঁড়িয়ে থেকে আপনি হচ্ছে শহরের মধ্যে যাবেন, আপনি কোনো কিছুই জানেন না, তো এই যে প্রিডিকশন করা, তা আমরা কিন্তু মেশিন লার্নিং অ্যালগরিদমে প্রিডিকশন গুলাই করি। তো আমরা প্রিডিকশন গুলো আসলে কিভাবে করতে পারি, সেই বিষয়গুলো আমাদের একটু চিন্তা করতে হবে। তো এখানে যেটা বলছিলাম, যে আপনি স্টেপটা কিভাবে দিবেন, আপনি কি দৌড়ে যাবেন না ধীরে যাবেন? যদি যদি দৌড়ে যান তাহলে কি হবে, যদি দৌড়ে যান তাহলে আপনি কিন্তু যত ভুল পথে যাবেন, ঠিক 0 পয়েন্টে আসতে আপনি কিন্তু ততখানি এসে আবার সঠিক পথে যেতে হবে। তো এটা ডিপেন্ড করছে যে প্রবলেমের কমপ্লেক্সিটির উপরে। প্রবলেম যদি ইজি হয়, তাহলে আপনি খুব সহজেই কিন্তু হচ্ছে অ্যাকচুয়াল দিকে হয়তো দ্রুত চলে যাবেন। আর প্রবলেম যদি কঠিন হয়, তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল দিকটা পাওয়া কঠিন হবে। আপনাকে ধীরে ধীরে আসলে যেতে হবে, যেন কোনো ক্লু পাইলে আপনি সেই সঠিক পথে যেতে পারেন। এখন এই যাওয়াটা, যেমন আমরা হচ্ছে যে ইনপুটটা কিন্তু সেইভাবে চিন্তা করতে পারি। আমরা এখন ইনপুটটাকে যদি স্টেপ সাইজের সাথে চিন্তা করি, যে আপনি কি দৌড়ে যাবেন না ধীরে যাবেন, স্টেপটা কিরকম দিবেন, আপনি কি খুব ধীরে ধীরে হাঁটবেন না দ্রুত হাঁটবেন না দৌড়ে যাবেন। তা আপনি যদি হচ্ছে দৌড়ে যান, তার মানে কিন্তু এটার ভ্যালু 1 এর কাছাকাছি রাখতে হবে। আপনি যদি দৌড়ে যান, তাহলে এটার ভ্যালু 1 এর কাছাকাছি রাখতে হবে, মানে খুব দ্রুত যাবেন। আর যদি হচ্ছে খুবই ধীরে যেতে চান, তাহলে এটার ভ্যালু 0-র কাছাকাছি রাখতে হবে। যেমন আমি যদি এটার ভ্যালু 0.1 রাখি, তাহলে কিন্তু খুবই ধীরে যাবে, তাই না? যেমন ইনপুটের সাথে যদি আপনি 0.1 গুণ করেন, তাহলে ইনপুট যদি 1 হয়, তাহলে ইনপুটের সাথে 0.1 গুণ করলে কত হয়? 0.1ই হয়। তার মানে খুবই ধীরে কিন্তু আপনার ইনপুটের 0.1 যোগ হতে হবে এর সাথে, তাই না? ইনপুটের 0.1 ওয়েটের সাথে গুণ হয়ে কাজ করবে, তার মানে একটা খুব ছোট অ্যামাউন্ট কাজ করবে। আর যদি আপনি এখানে ধরেন 0.1 এর জায়গায় আপনি এটার ভ্যালু 0.5 দেন, 6 দেন, তাহলে এটা কিন্তু 0.6 হবে।
তার মানে মোটামুটি একটা ভালো অংশ যাচ্ছে। আর যদি আপনি এটার ভ্যালু আপনি 0.9 দেন, তাহলে 0.9 অংশ কিন্তু ইনপুটে যাবে। তার মানে আমার এটা কিন্তু স্টেপের উপরে ডিপেন্ড করছে। মানে আমি যদি খুব সংক্ষেপে সামারাইজ করি, যে আপনার পায়ের ধাপটা কেমন হবে। আপনি কি খুব ধীর পায়ে যাবেন, তাহলে হয়তো 0.2 দিলেন। আপনি কি জোরে হাঁটবেন, তাহলে হয়তো 0.6 দিলেন। আপনি কি দৌড়াবেন, তাহলে 0.9 দিলেন। এখন এটা ডিপেন্ড করছে যে আপনি এটার ভ্যালু কত দিবেন। যত দ্রুত দিবেন, যদি দ্রুত যেতে চান, তাহলে এটার ভ্যালু কিন্তু বেশি দিতে হবে। কিন্তু এখানে রিস্ক আছে। রিস্ক হচ্ছে যে আপনার ভুল পথে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটার ভ্যালু যদি কম দেন, তাহলে খুব ধীরে যাবে। তো আমি একটা গ্রাফ দেখাই, গ্রাফটাই হয়তো অনেকটা ক্লিয়ার হবে। এই জায়গাটা খেয়াল করেন। এইখানে দেখেন যে এইখানে স্মল লার্নিং রেট, এটার ভ্যালু খুব কম। আপনার হয়তো এইটা হলো আপনার প্রবলেমের স্পেস, আপনি এখান থেকে সলিউশন খুঁজছেন। তো এখানে এটার ভ্যালু যদি খুব কম হয়, তাহলে কিন্তু খুব ধীর পাই যাচ্ছে সলিউশনের দিকে। সলিউশন কিন্তু এই নিচের দিকে, মানে ইরোর কম, যেখানে এটা ইরোর গ্রাফ। ঠিক আছে। তো আমাদের সলিউশন যদি আমাদের এটা খুব কম হয়, মানে লার্নিং রেট খুব স্মল হয়, বা গেইন টার্ম যদি স্মল হয়, লার্নিং রেট নামে বেশি পরিচিত, তাহলে আমাদের কিন্তু এটার ভ্যালু যদি খুব কম হয়, তাহলে কিন্তু খুব ধীর পাই সলিউশনের দিকে যাবে। দেখেন খুব ধীরে ধীরে যাচ্ছে, টু লো। যেমন আমাদের ভ্যালু গুলো 0.1, 0.2 এমন হতে পারে এটার ভ্যালু। আর যদি খুব হাই হয়, তাহলে কি হতে পারে দেখেন, জাম্প করছে কিভাবে। এখান থেকে এখানে একবার, এখান থেকে এখানে একবার, এখান থেকে এখানে একবার, তারপরে হয়তো এখান থেকে এখানে যাওয়ার পরে ভুল পথে এখানে চলে গেছিল, তারপরে আরেকবার। মানে এরকম এলোমেলো অনেক কিছু হতে পারে, যদি সেই প্রবলেমটা কমপ্লেক্স হয়। ওই যে বললাম যে আপনি রিমোট এরিয়ায় আছেন, আপনি সঠিক দিক জানেনই না, আপনি হয়তো দৌড় দিয়েছেন একদিকে, তাহলে সেটা কিন্তু ভুল পথ হতে পারে। তখন আপনাকে আবার ওই জায়গায় ফিরে আসতে হবে। তো এখানে দেখেন যে আপনি ভুল পথে হয়তো পা দিয়েছিলেন, এখান থেকে দৌড় দিয়ে এখানে চলে গেছেন। তারপর আবার কিন্তু আপনাকে এখানে এসে আবার হচ্ছে আপনাকে সঠিক পথে যাওয়ার জন্য মানে স্টেপ সাইজ গুলো অনেক বেশি করলে কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে এটা কিন্তু জটিল হয়ে যাবে। যেমন ধরেন আমরা কিন্তু এটা করি, ধরেন আপনি হচ্ছে খুব জটিল একটা ডিসিশন মেক করছেন, আপনি কিন্তু অটোমেটিকলি থেমে যান। কারণ আপনি চিন্তা করেন এখন ধীরে স্থির হওয়া দরকার, এবং আমাকে সময় নিয়ে কিন্তু সিদ্ধান্ত আপনি দেন। 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, কোনো সময় 1 মাস নিয়ে সিদ্ধান্ত দেন। আর জিনিসগুলো যদি খুব সহজ হয়, তাহলে কিন্তু আপনি সহজে সিদ্ধান্ত দেন। তো ডিপেন্ড করছে যে আপনার প্রবলেম কমপ্লেক্সিটির উপরে। প্রবলেম যদি খুব কমপ্লেক্স হয়, তাহলে আমাদেরকে লো ইউজ করা ভালো। প্রবলেম যদি খুব সহজ হয়, তাহলে আমাদেরকে হাই ইউজ করা বেটার। এটা ডিপেন্ড করছে। এখন আপনি বলতে পারেন আমি প্রবলেম জটিল না সহজ সেটা কিভাবে বুঝবো, এটা আপনার এক্সপার্টাইজের উপরে ডিপেন্ড করবে। এবং আমরা অ্যালগোরিদম গুলাই এটার ভ্যালু সাধারণত টিউন করে, প্যারামিটার টিউন করে করে দেখি যে আসলে এটার ভ্যালু কত হলে আসলে ভালো কাজ করবে। তো যাই হোক, এখানে গ্রাফ দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, যে আপনার ইটার ভ্যালু বা লার্নিং রেট বা গেইন টার্ম যদি খুব কম হয়, তাহলে সলিউশনের দিকে আমরা খুব দ্রুত যাব। দেখেন পার স্টেপে কতটুকু করে যাচ্ছে, কিন্তু ভুল হওয়ার চান্স কমে যাবে। কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে ভুল হওয়ার চান্স কমে যাবে। আর যদি আপনি হচ্ছে এটার ভ্যালু খুব বাড়িয়ে দেন, তাহলে এরকম জাম্প করবে। প্রথমে হয়তো একটা বিশাল জাম্প দিয়েছে ভুল পথে, তারপরে আবার হয়তো সেখানে সঠিক করার চেষ্টা করেছে। যে জাম্প গুলার স্টেপ দেখেন, আপনার সলিউশন বাদ দিয়ে কোন দিকে দৌড় মারছে। সলিউশনে যাবে, কিন্তু সেটা অনেক সময় লাগতে পারে। উল্টা, যে আপনি হয়তো লার্নিং রেট বাড়িয়ে দিয়েছেন দ্রুত সলিউশনের জন্য, উল্টা সলিউশন ভুল হতে পারে। রিয়েল প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই করি, আমরা ধীর হয়ে যাই। না হলে যদি যদি ভুলভাল সিদ্ধান্ত নিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হলো জটিল হয়ে যেতে পারে। দেখেন এটা হচ্ছে টু লো, এটা হচ্ছে টু হাই। মানে 0.9 এর দিকে, এটা হয়তো 0.1, 0.2 এর দিকে। আর আপনি হচ্ছে যদি অপটিমালটা সেট করতে পারেন, তাহলে কিন্তু আপনার দেখেন খুব বেশি স্টেপও লাগছে না, আবার আপনি দ্রুতও কিন্তু সঠিক পথে যেতে পারছেন। বাট ইট ইজ নট সো ইজি টু ডিফাইন দ্য এক্সাক্ট লার্নিং রেট। আপনাকে আসলে টেস্ট করে করে দেখতে হবে। ঠিক আছে। এখন এই লার্নিং রেটটা আসলে কিভাবে ডিটারমাইন করব, আমি বললাম যে আমাদের প্রবলেম কমপ্লেক্সিটির উপরে ডিপেন্ড করে, তারপরে আমরা টিউন করে করে দেখতে পারি। তো যাই হোক, লার্নিং রেটটা কিভাবে কাজ করে আমি এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এটা হলো আসলে সেই আমাদের লার্নিং রেট। যে লার্নিং রেট এর উপরে ডিপেন্ড করে যে আমরা সলিউশনের দিকে কত দ্রুত যাব না ধীরে যাব। ঠিক আছে। তো মোটামুটি ভাবে কিন্তু অ্যালগোরিদম গুলো আমরা 0.5, 0.6 এগুলা ইউজ করে অভ্যস্ত। 0.6 এর দিকেই বা 0.7, এটা তারপরে ডিপেন্ড করছে প্রবলেমের কমপ্লেক্সিটির উপরে, এবং অনেক ক্ষেত্রে আমরা টিউন করে সেটা কিন্তু বের করি। তো যাই হোক, এটা হচ্ছে একটা মডিফাইড ভার্সন। আমরা এর আগের যে লেকচার, সেটাতে আমরা কিন্তু এখানে আহ
ইনপুটটাকে সরাসরি যোগ বা বিয়োগ করছিলাম। এখানে কিন্তু ইনপুটকে আমরা সরাসরি যোগ বা বিয়োগ করছি না, ইনপুটের একটা পার্সেন্টেজকে যোগ করছি বা বিয়োগ করছি, এবং এই পার্সেন্টেজটাকেই কতটুকু নিব সেটাকে আমরা বলছি লার্নিং রেট। তো এইটা আমাদের হাতে আছে, মানে কন্ট্রোলটা আমাদের হাতে। আমরা কি দ্রুত যাব না ধীরে যাব, আমরা কি খরগোশের গতিতে যাব না কচ্ছপের গতিতে যাব, কোনোটাই কিন্তু এক্সাক্ট সলিউশন না। এটা ডিপেন্ড করছে প্রবলেমের ধরনের উপরে। প্রবলেমের ধরন যদি সহজ হয়, আপনি খরগোশের গতিতে যেই কাজ সেরে ফেলতে পারেন, সময় কম লাগবে। কিন্তু প্রবলেম যদি জটিল হয়, তাহলে কিন্তু আমাদের কচ্ছপের গতিতে যেতে হতে পারে। এটা ডিপেন্ড করছে আপনার অবস্থার উপরে, এবং আমরা কোন গতিতে যাবো, অ্যালগরিদমটাকে ইরোডটাকে যে আমরা লো করব, সেটা আসলে কিভাবে করব, সেটা কিন্তু আমাদের এই ইটার উপরে ডিপেন্ড করছে। এটাকে বলা হচ্ছে গেইন টার্ম বা লার্নিং রেট। এই ছিল আমাদের মডিফাইড ভার্সনের একটা অবস্থা। এইটা দেখেন, এটা আরেকটা অবস্থা, তবে এইটা কিন্তু এইটার সাথে সেম, জাস্ট হচ্ছে রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট। এটাকে বলা হচ্ছে উইথড্র হফ ডেল্টা রুল। একই অ্যালগরিদম, কিন্তু আমরা কিন্তু এই অ্যালগরিদমের চারটে স্টেপ দেখেছিলাম, পারসেপ্ট্রন লার্নিং অ্যালগরিদম। এই 4 নম্বর স্টেপের যে অ্যাডাপ্ট ওয়েট, সেখানে কিন্তু আমরা একটা মেজর চেঞ্জ করেছি, যে ইনপুটটাকে আমরা কিন্তু পার্সেন্টেজ দিয়ে আসলে কম বেশি কত দ্রুত যাব না ধীরে যাব সেটা ঠিক করার চেষ্টা করেছি। এইখানে আমরা কি করলাম, এইখানে আমরা হচ্ছে উইথড্র হাফ ডেল্টা রুলে যেটা হচ্ছে যে আমাদের কি ছিল, ডিজায়ার আউটপুট কি ছিল, ডিটি এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আর অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে ওয়াইটি। তো ডিটি হচ্ছে ডিজায়ার, অ্যাকচুয়াল হচ্ছে ওয়াই। তো আমাদের ডিজায়ার থেকে যদি অ্যাকচুয়াল বিয়োগ করি, যেমন দেখেন আমি একটু দেখাই, আমাদের ডিটি ডিজায়ার যদি 1 হয় আর ওয়াইটি অ্যাকচুয়াল যদি 0 হয়, তাহলে আমাদের ওয়েটটাকে বাড়াইতে হবে, তাই না? এখন যদি আমরা এই ডেল্টার রুলে নিয়ে আসি ডিটি মাইনাস ওয়াইটি, তাহলে এখানে এই ডেল্টার ভ্যালু কত হবে? ডেল্টার ভ্যালু হচ্ছে, মানে এটা ইরোর আসলে, হ্যাঁ, ইরোরটা হচ্ছে ডিটি মাইনাস ওয়াইটি মানে 1। তাহলে আমরা যদি এই ইকুয়েশনে বসাই, ডাব্লিউ আই টি প্লাস 1, নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট টাইমের ওয়েট প্লাস ইটা ডেল্টা এক্স আইটি। আগের একই, কিন্তু কিন্তু এখানে 3 স্টেপ না দিয়ে আসলে 2 স্টেপ দেওয়া হচ্ছে, এক স্টেপে শেষ করা হচ্ছে। ডেল্টার ভ্যালু প্লাস, তাহলে এটা কি হবে, ডাব্লিউ আই টি প্লাস 1 হবে, মানে নেক্সট টাইমের ওয়েট হবে কারেন্ট টাইমের ওয়েট প্লাস ইটা ইন্টু এক্স আইটি, মানে প্লাসটা। দেখেন এটা কিন্তু মিলে গেছে। অ্যাকচুয়াল আউটপুট 0 শুড বি 1, মানে ডিজায়ার আউটপুট 1, তাহলে কিন্তু আমাদের এই যে প্লাসটা আসবে, এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এই প্লাস মাইনাস সাইনটা কিন্তু ডেল্টা ডিটারমাইন করছে। এখন দেখেন আরেকটা সিনারিও, ডিটি যদি 0 হয় আর ওয়াইটি যদি 1 হয়, তাহলে ডেল্টা কি হবে, ডিটি মাইনাস ওয়াইটি মানে কিন্তু -1। যদি -1 হয় ডেল্টা, তাহলে কিন্তু এই সিম্বলটা কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস মানে যে নিচেরটা। তার মানে অ্যাকচুয়াল আউটপুট যদি 1 হয় আর ডিজায়ার আউটপুট যদি 0 হয়, তাহলে আমাদের ওয়েটটাকে কিন্তু কমাইতে হবে। সেটাই কিন্তু আমরা এখানে করছি। তার মানে একটা লাইন দিয়ে কিন্তু আমাদের এটা পূরণ হয়ে যাচ্ছে। আমরা বললাম এই 2 লাইনের কথা। আর উপরেরটা কি হবে, উপরেরটাই হচ্ছে ডিটি আর ওয়াইটি তো একই। যেমন ধরেন একটা কেস বলি, যে ডিজায়ার আউটপুট 1, অ্যাকচুয়াল আউটপুট 1, তাহলে ডেল্টা কত, 0। তো ডেল্টা যদি 0 হয়, তাহলে আমাদের এই পুরো টার্মটাই তো 0 হয়ে যাচ্ছে। তার মানে ডাব্লিউআইটি প্লাস 1 ইকুয়াল টু ডাব্লিউআইটি। ঠিক, আমরা যদি আরেকটা সিনারিও চিন্তা করি, ডিটি ইকুয়াল টু 0, মানে ডিজায়ার্ড আউটপুট 0, অ্যাকচুয়াল আউটপুটও 0, তাহলে ডেল্টা কত হবে, ডেল্টা হবে 0। তাহলে আমাদের কিন্তু এই পুরো টার্মটাই কিন্তু হচ্ছে আমাদের 0 হয়ে যাচ্ছে। তার মানে নেক্সট টাইমের ওয়েট হচ্ছে কারেন্ট টাইমের ওয়েট, কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে এই কারেক্টেড ইকুয়েশনটা আমরা পেয়ে যাচ্ছি। তো এই অ্যাডাপ্টর যেটা উইথড্র অফ ডেল্টা রুল, এইটা আর এটার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, জাস্ট একটা ইকুয়েশন দিয়ে 3টা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করেছে। ডেল্টা ডিটারমাইন করছে এটার ভ্যালু 0 হবে না প্লাস হবে না মাইনাস হবে। এখানে আমরা কিন্তু ডেল্টার ভ্যালু সেটা বসালে এই তিন অবস্থায় চলে আসবে। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের পারসেপ্ট্রন লার্নিং অ্যালগোরিদমের যে বেসিক কনসেপ্ট ছিল, সেটা আমরা আহ, এর আগের লেকচারে বলেছি। আর অ্যাডাপ্ট ওয়েটের বিষয়টা, যেটা এখানে ইটা যোগ হয়ে কি ঘটনা ঘটছে, আমরা একটা গ্রাফ দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। আর উইথড্র অফ ডেল্টা রুল আমরা হচ্ছে একটা সিম্পল ইকুয়েশন দিয়ে কিভাবে
আসলে এই তিনটা জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারছি সেটাই মোটামুটি দেখানোর আমরা চেষ্টা করেছি। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের পারসেপ্ট্রন লার্নিং অ্যালগরিদম, যেটা আমরা গত লেকচার থেকে দেখছি এবং মোটামুটি ভাবে আমরা আশা করছি ক্লিয়ার হয়েছে। এখন কিছু বিষয় আছে আমাদেরকে জানতে হবে। আমি একটু দেখাই আমরা সাধারণত কি করি আসলে। যেটা আমরা বলছিলাম যে আমাদের এইখানে আমরা হলো যেটা করছিলাম যে দেখেন, আমরা কিন্তু গতদিন যে কাজটা করলাম, এখানে একটা ওয়েট ছিল তাই না, ডাব্লু আমরা তৈরি করেছিলাম, ইনিশিয়ালাইজ করেছিলাম। এখানে কি ছিল, আমাদের তিনটা নোড ছিল, W0, W1, W2। আমরা ইনিশিয়াল অবস্থায়, আমি যদি ভুল না করি, এরকম একটা ইনিশিয়াল ওয়েট কিন্তু আমরা ধরে নিচ্ছিলাম। হয়তো এটার ভ্যালু ছিল 0.2, এটার ভ্যালু মনে হয় 0.4, আর এটার ভ্যালু 0.3, এরকম একটা ভ্যালু ইনিশিয়াল অবস্থায় ধরে নিয়েছিলাম। র্যান্ডম ওয়াইজ এটা ইনিশিয়ালাইজ করতে হয়, এটা আমি লিখে নিলাম র্যান্ডম, 0 থেকে 1 এর মধ্যে, তাই তো। ওয়েটের ভ্যালু প্রত্যেকটা ডাব্লুর ভ্যালু, এবং এটা ছিল কি 0 থেকে 1 এর মধ্যে। এটা ইনিশিয়ালাইজ করেছিলাম প্রথমে। তারপরে আমরা প্রত্যেকটা প্যাটার্নের জন্য, যে প্রত্যেকটা প্যাটার্নের যে ইনপুট, সেই ইনপুটের পার্সপেক্টিভের ডিজায়ার্ড আউটপুট এবং অ্যাকচুয়াল আউটপুট ক্যালকুলেশন গুলো করে ওয়েটকে অ্যাডাপ্ট করার পর আমরা কিন্তু এই ওয়েট গুলাকে চেঞ্জ হয়েছিল তাই না, এবং ফাইনালি কি হয়েছিল, ফাইনালি কিন্তু আমরা একটা ওয়েট পেয়েছিলাম এখানে। আমার ঠিক মনে নাই, এটা সামথিং এরকম কিছু একটা ছিল, আহ হয়তো বা এরকম কিছু একটা ছিল, একটা ফাইনাল পেয়েছিলাম, হ্যাঁ ধরে নিলাম এটা ফাইনাল। তো এই যে এটা হলো ইনিশিয়াল অবস্থা আর এটা হলো ফাইনাল অবস্থা। তা আসলে কি হচ্ছে, এই গ্রাফ দিয়ে সেটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। ধরেন প্রথমবার আমরা যখন শুরু করেছিলাম, তখন কিন্তু এই ওয়েটটা ছিল, ইনিশিয়াল ওয়েটটা। তারপরের স্টেপে হয়তো ওয়েটটা যা হয়েছিল সেটা এটা হয়েছে, তারপরের স্টেপে এটা হয়েছে, পরের স্টেপে এটা হয়েছে, তারপরের 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 স্টেপে কিন্তু ফাইনালটা চলে আসছে। তো এইটা হচ্ছে সেই ফাইনালটা। মানে এটা এই গ্রাফ দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করছে যে ওয়েট অ্যাডাপ্টেশনের ইফেক্টটা। তো এইটাকে যদি আমরা আরেকভাবে রিপ্রেজেন্ট করি, সেটা আরেকভাবে দেখানো যেতে পারে। যেমন ধরেন যে আমাদের আহ যদি দুইটা গ্রুপের কথা চিন্তা করি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, এখানে ধরেন একটা গ্রুপ ছিল, আর এইখানে একটা গ্রুপ ছিল। এখন আমরা যে ডিসিশন লাইনটা তৈরি করছি, প্রথম ইনিশিয়াল ওয়েট দিয়ে, এই যে ইনিশিয়াল ওয়েট, সেটা দিয়ে হয়তো একটা ডিসিশন বাউন্ডারি যেটা তৈরি হচ্ছে, সেটা হয়তো প্রথম অবস্থায় এরকম কিছু একটা হচ্ছে, প্রথম স্টেপে হলো হলো হয়তো বা এরকম। দ্বিতীয় স্টেপে হয়তো কি হচ্ছে, দ্বিতীয় স্টেপে একটা ডিসিশন বাউন্ডারি হয়তো আপনার এরকম কিছু একটা হচ্ছে, ঠিক আছে। তৃতীয় স্টেপে কি হচ্ছে, হয়তো এরকম কিছু একটা হচ্ছে। চতুর্থ স্টেপে এরকম কিছু একটা হচ্ছে, এরকম পঞ্চম স্টেপে কিছু একটা হচ্ছে, ষষ্ঠ স্টেপে কিছু একটা হচ্ছে, সপ্তম স্টেপে কিছু একটা হচ্ছে, এরকম। ফাইনালি যখন আমাদের এটা একবারে কনভার্জ হয়ে যাচ্ছে, তখন হয়তো এইটা তৈরি হচ্ছে, যেটা ফাইনাল। তাহলে আগের গুলা কিন্তু আসলে একটা একটা করে এলিমিনেট হয়ে যাবে তাই না, দ্বিতীয়টা তৈরি হলে প্রথমটা থাকবে না, প্রথমটা তৈরি হলে দ্বিতীয়টা থাকবে না। তো এই যে ফাইনাল, যেটা প্রথমটা ছিল, তো একটা কি ছিল, প্রথমটা ছিল আমাদের একটা এরকম একটা অবস্থা, যেটা ছিল আমাদের এই যে এই ওয়েটটা। কিন্তু এই মাঝে যতগুলা স্টেপ আসলো, সব মিলিয়ে কিন্তু আমাদের ফাইনালটা তৈরি হলো এটা। তো এইটাই কিন্তু আমাদের ফাইনাল ডিসিশন বাউন্ডারি। এই ফাইনাল ওয়েট দিয়ে আমাদের এখানে যে ওয়েটটা ফাইনালি অ্যাডাপ্ট হচ্ছে, একটা সিমিলার ওয়েট, এই ওয়েট দিয়ে কিন্তু আসলে এইটা তৈরি হচ্ছে। তার মানে এইটাই কিন্তু আসলে এই ডিসিশন বাউন্ডারি, যেটা এখানে এইভাবে রিপ্রেজেন্ট করছে, আমরা কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই কাজটাই কিন্তু ভেতরে হচ্ছে, আমাদের অ্যালগোরিদমে এই কাজটাই করা হচ্ছে। এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে, আমি যেটা আঁকলাম এই ধরনের একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি একটু দেখি। এই যে এটা,
যেমন এখানে দুইটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, একটা সার্কেল, একটা রেক্টেঙ্গেল। প্রথমে এই যে এই লাইনগুলা, ডিভিশন বাউন্ডারি গুলা যেমন দেখানো আছে, দেখেন প্রথম অবস্থায় হচ্ছে 0, এই বাউন্ডারিটা তৈরি হয়েছে। তারপরে দ্বিতীয় অবস্থায় ওয়েট অ্যাডাপ্ট হয়ে 1 নম্বর বাউন্ডারি তৈরি হয়েছে। তৃতীয় অবস্থায় 2 নম্বর বাউন্ডারি তৈরি হয়েছে। তারপরে এভাবে কিন্তু দেখায় নাই আর 3, 4, 5, 10, 20, 30, হয়তো 30 বারে যে একটা ভালো বাউন্ডারি তৈরি হয়েছে, একবারে ফাইনাল যে বাউন্ডারিটা ভালো, মানে হচ্ছে আসলে ভালো বলা ঠিক না, মানে দুইটা গ্রুপকে সে হচ্ছে সেপারেট করতে পারে এরকম একটা বাউন্ডারি তৈরি হয়েছে। হুম। এইটা হচ্ছে আসলে সেই বাউন্ডারি, ধরলাম যে 30 নম্বর স্টেপে এটা হলো সেই বাউন্ডারি, বাকিগুলো কিন্তু সব এলিমিনেট হয়ে যাবে এবং ওইটাই থাকবে, তাই না? প্রতি স্টেপে কিন্তু আগেরটা এলিমিনেট হয়ে যাচ্ছে। এরকম না যে ফাইনাল 30 নম্বর হওয়ার পরে বাকি সব একসাথে এলিমিনেট হচ্ছে, যখন 1 নম্বর হবে তখন 2 নম্বর কিন্তু থাকবে না। কারণ হচ্ছে ওই যে ওয়েট আপডেট হওয়ার কারণে এটা ঘটছে। এটাই কিন্তু আসলে ঘটছে, হ্যাঁ, আমরা যেটা দেখার চেষ্টা করলাম। তো আমার মনে হয় একটা ক্লিয়ার পিকচার আপনাদের সামনে এসেছে যে পারসেপ্ট্রন লার্নিং অ্যালগরিদম কিভাবে কাজ করে। পারসেপ্ট্রন লার্নিং অ্যালগরিদম মূলত যেভাবে কাজগুলো করে আমরা সেটা দেখার চেষ্টা করলাম। কিভাবে কাজগুলো হতে পারে সেটা আমরা দেখেছি, অ্যালগরিদমিক স্টেপ গুলো দেখেছি, এবং ক্লাসিফিকেশন অ্যালগরিদম গুলা কিভাবে কাজ করতে পারে সেটাও মোটামুটি আমরা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমরা মোটামুটি ভাবে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, অ্যালগরিদমিক স্টেপ গুলা কি, এবং তার ভেতরে আসলে কি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। তো এইটা ছিল মোটামুটি ভাবে আমাদের এক- একটা নিউরনের উপরে কিভাবে কাজ হবে সেইটা। ঠিক আছে, এখন আমি আগেই বলেছি যে আহ, আমাদের হিউম্যান ব্রেনের একটা নিউরনকে বের করে আমরা যদি মেশিনে সিমুলেট করতে যাই তাহলে কি হবে। আমরা কিন্তু একটা নিউরনের উপরে বলেছি, তো একটা নিউরন দিয়ে তো আসলে সব প্রবলেম সলভ করা যাবে না। আমাদের হিউম্যান ব্রেনে প্রায় 100 কোটি নিউরন আছে, আপনি মেশিনে একটা নিউরনের সমতুল্য জিনিস যদি করতে চান, এটা কি আসলেই পসিবল? না, এটা কিন্তু পসিবল না। তো এইখানে এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে লিমিটেশনস অফ পারসেপ্টন। আমরা যে অ্যালগোরিদমটা দেখলাম এটা কিন্তু কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনস গুলো আসলে কি। তো এইখানে কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা যেই ফিগারটা দেখলাম, যেমন আমরা এখানে যদি একটু আলোচনা করি যে আমরা একটা নোডের উপরে কাজ করেছি। এইটা হচ্ছে আমাদের সেই নোড, তাই না? আমি একটু আঁকাই। এইটা হচ্ছে আমাদের সেই নোড, এটা হচ্ছে নোড। আমরা ইনিশিয়ালাইজ করলাম, ওয়েট অ্যাডাপ্ট করলাম, করে এখানে কাজ করলাম। একটা নোড দিয়ে কি হয় আসলে গ্রাফিক্যালি, একটা নোড দিয়ে কিন্তু একটা ডিভিশন বাউন্ডারি তৈরি হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন আমাদের গ্রুপ হয়তো এখানে আছে একটা, আর এখানে আছে আরেকটা। একটা নোড দিয়ে কিন্তু একটা ডিভিশন বাউন্ডারি তৈরি হবে, যেমন এরকম একটা হতে পারে, একটাই লাইন তৈরি হবে, একটা ডিভিশন বাউন্ডারি তৈরি হবে। তো যদি কোনো প্রবলেম এমন হয় যে একটা ডিভিশন বাউন্ডারি দিয়েই সলভ করা যাচ্ছে, ইটস ওকে, কোনো প্রবলেম নেই, তাহলে সলভ হতে পারে। কিন্তু যদি প্রবলেম ডোমেইনটা এমন হয়, যেমন দেখেন যে আমি যদি এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিই, এখানকারই কিছু প্যাটার্ন এইভাবে আছে, এই দুটা মিলে এক গ্রুপ, এটা হচ্ছে এক গ্রুপ। এটা কি কোনো আপনি একটা বাউন্ডারি দিয়ে আসলে সলভ করতে পারবেন? দেখেন তো করা যায় কি। আমি যদি এটা এইভাবে দিই, নো, সলভ হয় না। এই লাইনের এপাশেও আছে, এপাশেও আছে, ঠিক আছে। আমি যদি এইভাবে দিই, তাও হচ্ছে না, এপাশেও আছে, এপাশেও আছে। আপনি আর কিভাবে দিতে পারেন? এভাবে দিলেও আসছে না, কোনোভাবে আসলে এটা আসে না। একটা বাউন্ডারি দিয়ে সলভ করা যাবে না, এখানে কিন্তু আপনার মাল্টিপল বাউন্ডারি লাগতে পারে। তো মাল্টিপল বাউন্ডারি দিলে তো একটা নোট দিয়ে হবে না, এটা একটা প্রবলেম। তখন আপনাকে কিন্তু অন্য কনসেপ্টে যেতে হবে। তাহলে আমাদের যে মেইন জিনিসটা হলো যে লিমিটেশনস অফ পারসেপ্টন। এটা কি লিমিটেশনস অফ পারসেপ্টন? মানেই হচ্ছে যে আমাদের যে পারসেপ্টন লার্নিং অ্যালগরিদম, যে একটা নোডের উপরে আমরা কাজটা করলাম, সেই একটা নোড দিয়ে আসলে সব প্রবলেম সলভ করা যাবে না। যেগুলো প্রবলেম সলভ করা যাবে যাওয়ার মতো সেগুলো সলভ হবে, যেগুলো আসলে সলভ করার মতো না সেগুলো কিন্তু সলভ হবে না। যেমন যেই প্রবলেমটা আমি এখনই বললাম, এটা কিন্তু সলভেবল প্রবলেম না।
তাহলে আমাদের এখানে কি করতে হবে? ডিফারেন্ট ওয়ে থিঙ্কিং করতে হবে। কিভাবে করব আমরা, সেটা নিয়ে এখন কথা বলা হচ্ছে। আমি আরেকটু আপনাদের এই বিষয়টা আসলে ক্লিয়ার করার চেষ্টা করি। যেমন দেখেন যে আমাদের এইখানে একটা প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমটা হচ্ছে এক্সক্লুসিভ অর প্রবলেম। এই যে লিমিটেশনস অফ পারসেপ্ট্রনের মধ্যে আসলে কিভাবে কাজ করতে পারে না বা কেন কাজ করতে পারে না সেটা ডিটেলস আলোচনা করা আছে। এক্সক্লুসিভ অর ফাংশন, এক্সক্লুসিভ অর এর ট্রুথ টেবিলটা কেমন? যেমন হচ্ছে এই যে 0 0, এই দুটো কিন্তু ইনপুট, হ্যাঁ, এখানে একটু সুন্দরভাবে করা যেত। এই দুইটা কিন্তু ইনপুট 0 0, এবং এই দুটা 0 0-র জন্য আউটপুট হচ্ছে 0, আর 0 1 এর জন্য আউটপুট 1, 1 0-র জন্য আউটপুট 1, 1 1 এর জন্য আউটপুট 0। তার মানে যখন আমাদের ইনপুট গুলা সিমিলার হবে, ঠিক আছে, ইনপুট গুলা যখন সিমিলার হবে তখন আউটপুট কিন্তু 0, যেমন 0 0 হতে পারে বা 1 1। আর যখন ইনপুট গুলার মধ্যে দুইটা অল্টারনেট থাকবে, আইদার 0 1 অথবা 1 0, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আসছে হলো 1। তো এইটার যদি আমরা একটা গ্রাফ তৈরি করি তাহলে কি হতে পারে দেখেন তো। দেখেন আমরা একটা গ্রাফ বানাই, তাহলে এখন যদি পয়েন্ট লিখে আসলে কি হয়, এটা হচ্ছে 0 0, এটা কত হবে? আমরা ধরে নিলাম এটা হচ্ছে 0 1, এটা কত হবে? এটা হচ্ছে 1 0, আর এইটা হচ্ছে 1 1, কোঅর্ডিনেট সিস্টেমে যেটা হয়। এখন আপনি এই 0 0 পয়েন্টের এটাকে যদি বসান 0 গ্রুপের মেম্বার, তাহলে আমাদের কি হবে দেখেন তো। এটা একটা 0 0-র জন্য 0 গ্রুপের মেম্বার, আর 1 1 এর জন্য 0 গ্রুপের মেম্বার এখানে একটা। তাহলে এই 0 গ্রুপ কিন্তু এখানে একটা আছে, এখানে একটা আছে। আর 1 গ্রুপের জন্য 0 1, 0 1 মানে এখানে একটা, আমি একটু ডিফারেন্ট সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি। ধরেন এইখানে একটা, আরেকটা হচ্ছে 1 0, 1 0 মানে এটা, এটা 1 গ্রুপের এটা। তার মানে আমাদের এই সিম্বলটা, রেড সিম্বলটা রিপ্রেজেন্ট করছে 1 গ্রুপ, মানে এটা হচ্ছে 1 গ্রুপ। ঠিক আছে, আমি যদি আরেকটু অন্যভাবে করি, এইটা হচ্ছে 1 গ্রুপের এই দুটা, আর এইটা হচ্ছে 0 গ্রুপের। এবং এই কোঅর্ডিনেট সিস্টেমে এটা কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে। দেখেন এই দুটো 1 গ্রুপের মেম্বার আর এই দুটো 1 গ্রুপের মেম্বার। এটা কিন্তু XOR এর ট্রুথ টেবিল, এক্সক্লুসিভ অর এর ট্রুথ টেবিল, আমরা সংক্ষেপে সেটাকে XOR বলি। XOR, XOR। তো এখন কোন একটা ডিসিশন বাউন্ডারি দিয়ে আমরা যদি এই ধরনের একটা নোড দিয়ে এটাকে সলভ করতে যাই, আসলে কি এটা সলিউশন হবে? আপনি দেখেন এটা কোনোদিনও সম্ভব না। আপনি যদি এদিকে দেন, দেখেন এই দুইটা একদিকে থাকছে ঠিক আছে, কিন্তু এই গ্রুপের একটা তো এদিকে চলে যাচ্ছে। আপনি যদি এইটাকে এইখানে না দিয়ে আপনি এইখানে দেন, সেখানেও কিন্তু হবে না। আপনি ঠিক আছে এদিকে দিবেন না, এবার এদিকে দেন, সেক্ষেত্রে কিন্তু এই দুইটা গ্রুপ ক্লাসিফাই করা যাচ্ছে না আলাদা করে। আবার যদি আপনি এইটা দেন, সেটাও কিন্তু আলাদা করা যাচ্ছে না। তো এটা কিন্তু একটা প্রবলেম। এটাই হচ্ছে লিমিটেশনস অফ পারসেপ্ট্রাল লার্নিং অ্যালগরিদম। তাহলে আমাদের এক্সক্লুসিভ অর টাইপের যদি প্রবলেম থাকে, এই ধরনের প্রবলেমকে কি আসলে আমরা সিঙ্গেল নোড দিয়ে সলভ করতে পারবো? না। কারণ সিঙ্গেল নোডের যে লিমিটেশনস, সেটা হচ্ছে একটাই ডিসিশন বাউন্ডারি তৈরি হয় এবং লিনিয়ার। তো এইটাকে আমরা কিভাবে আসলে সলিউশন করতে পারি? এটাকে সলিউশন করার জন্য আমাদের কিছু স্টেপ অ্যাপ্লাই করতে হবে, মানে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, আমরা এই পর্যন্ত আসলে কি পড়লাম? আমাদের যে এই বইটা আমরা দেখছি, এই বইয়ের এই চ্যাপ্টার পর্যন্ত যেটা আলোচনা করা আছে, আমরা একটু সামারাইজ করি যে আমাদের একটা বেসিক নিউরন কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। হিউম্যান ব্রেনের যে একটা নিউরন আছে, সেই নিউরনকে আমরা মেশিনে কিভাবে সিমুলেট করতে পারি, সেটার একটা পুরো আউটলাইন এখানে দেওয়া আছে। কিভাবে হতে পারে, তার ভেতরে কিভাবে কাজ হয়, আমরা কিভাবে ক্যালকুলেশন করব, আমরা অ্যালগোরিদমিক স্টেপ গুলা কিভাবে ইউজ করব, মডিফাইড অ্যালগোরিদমটাকে কিভাবে ইউজ করব, দ্রুত যাব না ধীরে যাব, লার্নিং রেট নিয়ে, এগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে এবং গ্রাফিক্যালি আপনাদেরকে সেটা ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে। এবং সব শেষে এখন যেটা দেখলাম যে আমাদের আহ লিমিটেশনসটা কি, আমাদের যেহেতু একটা বিষয় যা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা নিউরন বা একটা নোড শুধুমাত্র একটাই ডিসিশন বাউন্ডারি লিনিয়ার তৈরি করতে পারে। তো আমাদের এই একটা নোড দিয়ে সেই ধরনের প্রবলেম গুলাকেই সলভ করা সম্ভব
যেটা আসলে একটা ডিভিশন বাউন্ডারি দিয়ে ক্লাসিফাই করা সম্ভব হতে পারে। কিন্তু যদি আপনার একাধিক ডিভিশন বাউন্ডারির দরকার পড়ে কোনো প্রবলেমকে সলভ করার জন্য, সেটা কিন্তু আসলে পারবে না। এটাই হচ্ছে লিমিটেশন। যেমন আমরা এখানে একটা প্রবলেম দেখলাম, এক্সক্লুসিভ অড টাইপের প্রবলেম, সেই প্রবলেমকে কিন্তু এটা সলভ করতে পারছে না। তাহলে এটাকে সলভ করার জন্য আমাদের কিন্তু ওই ওই জিনিসটাই কিন্তু এখানে রিপ্রেজেন্ট হয়েছে। এই দুটো এক গ্রুপ, এই দুটো আরেক গ্রুপ। যে 0 0 এর জন্য 0 মানে হচ্ছে এইটা, আর এই যে 1 1 1 1 হচ্ছে এইটা। এই দুটো এক গ্রুপ, এই দুটো এক গ্রুপ। কোন একটা বাউন্ডারি দিয়ে কিন্তু আপনি এটাকে সলভ করতে পারবেন না। আপনাকে এটাকে সলভ করতে হলে আমাদের মাল্টি লেয়ার পারসেপট্রন অ্যালগরিদমে আসতে হবে। এই চ্যাপ্টারের মধ্যে এটা ইনক্লুডেড না, এটা হলো এই চ্যাপ্টারে আসবে, দ্য মাল্টি লেয়ার পারসেপট্রন। আগেরটা কিন্তু আমরা দেখলাম সিঙ্গেল নোডের উপরে কিভাবে কাজ করে, ওটাকে বলা হয় কিন্তু সিঙ্গেল লেয়ার পারসেপট্রন লার্নিং অ্যালগরিদম। আমরা এখন যেটা দেখবো সেটা মাল্টি লেয়ার পারসেপট্রন। মাল্টি লেয়ার পারসেপট্রনে কি হতে পারে দেখেন, এখানে একটা সুন্দর গ্রাফ দেওয়া আছে, একটা ফিগার দেওয়া আছে। যেমন কি হতে পারে, আমরা যে প্রবলেমটা বলছিলাম, তাই না? প্রবলেমটা হচ্ছে যে আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই তো দুইটা দুই গ্রুপ, তাই না? এই দুটো এক গ্রুপ, এটা এক গ্রুপ। আমাদের একটা ডিভিশন বাউন্ডারি কিন্তু সলভ করতে পারছিল না, একটা ডিভিশন বাউন্ডারি কিন্তু সলভ করতে পারছিল না। তাহলে আমরা যদি একটা ডিভিশন বাউন্ডারি এইভাবে তৈরি করি, দেখেন আরেকবার আঁকাই, একটা ডিভিশন বাউন্ডারি আমরা যদি এইভাবে তৈরি করি, আরেকটা ডিভিশন বাউন্ডারি যদি এইভাবে হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো এই রিজনের মধ্যে যেগুলা আছে সেগুলা এক গ্রুপ, এই রিজনের বাইরে যেগুলা আছে সেগুলা আরেক গ্রুপ, তাই তো? এটা কিন্তু একটা সলিউশনের ওয়ে, যে আমরা একটা ডিভিশন বাউন্ডারি দিয়ে যদি সলভ করতে পারছি না, আমরা দুইটা ডিভিশন বাউন্ডারি তৈরি করলাম, এবং এই ডিভিশন বাউন্ডারি গুলার মধ্যে এই রিজন বেসিসে, এই রিজনের মধ্যে যারা আছে তারা এক গ্রুপ, এই রিজনের বাইরে যারা আছে তারা এক গ্রুপ, তাহলে কিন্তু সলিউশন হতে পারে। তখন এইরকম যদি একটা সলিউশন তৈরি করতে চাই, আমরা যদি ডিভিশন বাউন্ডারি দুইটা নিয়ে সেগুলোকে যুক্ত করে একটা এরিয়া তৈরি করে, এরিয়ার মধ্যে, এই এরিয়ার মধ্যে যারা আছে তাদেরকে এক গ্রুপ, আর এরিয়ার বাইরে যারা আছে আর এক গ্রুপে আমরা চিন্তা করতে চাই, তাহলে আপনার অ্যালগরিদমিক যে স্ট্রাকচার, আমরা কিন্তু নিউরাল নেটওয়ার্কের অ্যালগরিদমের শুরুতেই আমরা বলেছিলাম যে আমাদের শুরু করতে হবে আমাদের অ্যালগরিদমিক, আমাদের যে নিউরাল যে নোড, সেই নোডের স্ট্রাকচার দিয়ে। তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হতে পারে, যেমন দেখেন, আমরা হচ্ছে যদি এমন করি যে একটা নোড, এটা একটা নোড, এই নোড দিয়ে কি বের হবে, সরি, এই নোড দিয়ে আমাদের বের হবে একটা আউটপুট। এখানে আমার থাকলো হচ্ছে দুইটা ইনপুট, তাই না? দুইটা ইনপুট কিন্তু এখানে, যেমন এক্স ওয়ার এর জন্য দুইটা ইনপুট না, 0 0 0 1 যে দুইটা ইনপুট, তাহলে এখানে দুইটা ইনপুট। তাহলে এখান থেকে একটা বের হচ্ছে, আমি ধরে নিলাম যে এই নোডের জন্য আমার এই ডিভিশন বাউন্ডারিটা কাজ করবে, এই নোডের জন্য আমার এই ডিভিশন বাউন্ডারিটা কাজ করছে, বা এটা বের হচ্ছে। আর এখানে যদি আমরা আরেকটা নোড যদি চিন্তা করি, হ্যাঁ, এখানে যদি আমরা আরেকটা নোড চিন্তা করি, তাহলে কি হতে পারে? এখানেও কিন্তু আমাদের দুইটা ইনপুট, তাই না? এই যে এক্সআর প্রবলেমের জন্য। তাহলে এই নোডের জন্য আমি ধরে নিলাম যে আমাদের ডিভিশন বাউন্ডারি হয়তো এটা, এই নোডের জন্য ডিভিশন বাউন্ডারি হয়তো এটা। তাহলে আমাদের এই দুইটা নোডকে যদি এখন যুক্ত করতে হবে, খালি আলাদা আলাদা ভাবে রাখলে চলবে না। কেননা যুক্ত না করলে আমাদের তো এই রিজনটা তৈরি হবে না। এমন হতে পারে যে এই ডিভিশন বাউন্ডারিটা হয়তো এরকম একটা হয়েছে, এই ডিভিশন বাউন্ডারি হয়তো এরকম একটা হয়েছে, কিন্তু এই দুটো তো যুক্ত ফর্মে আসছে না, আমার তো এরিয়া তৈরি হবে না। তো এরিয়া তৈরি করতে হলে আমাদেরকে কিন্তু এই দুইটা নোডের আউটপুটকে যুক্ত করতে হবে। এই দুইটা নোডের আউটপুটকে যুক্ত করার ওয়ে কি, আমরা এখানে আর একটা নোড কিন্তু আমাদেরকে দিতে হবে, এখানে আর একটা নোড দিতে হবে। ঠিক আছে, এই নোডে আমাদের হচ্ছে, তার মানে এই এই দুইটা নোড দুইটা ডিভিশন বাউন্ডারি তৈরি করবে, আর এই নোডটা এই দুই ডিভিশন বাউন্ডারিকে যুক্ত করে একটা এরিয়া ডিটারমাইন করবে। এটা হচ্ছে আসলে সেই এরিয়া।
এটা হচ্ছে সেই এরিয়া। এবং এটা বলা হবে যে এই এরিয়ার মধ্যে যারা থাকবে তারা হচ্ছে এক গ্রুপের মেম্বার, এবং এরিয়ার বাইরে যারা থাকবে তারা হচ্ছে আরেক গ্রুপের মেম্বার। এটা হচ্ছে সেই এরিয়া। তাহলে আমাদের কিন্তু আগে ছিল একটা নোড, এবং বলা হচ্ছিল একটাই লেয়ার। লেয়ার আর নোড কিন্তু ডিফারেন্ট। এখানে এখানে কিন্তু দুইটা লেয়ার আছে, আমি একটু বলি। এখানে কিন্তু দুইটা লেয়ার আছে। যেমন আমি যদি একটু সামারাইজ করি, আমি যদি একটু ডটেড কিছু তৈরি করি, হুম, এটা কিন্তু লেয়ারের আমি বাউন্ডারি তৈরি করছি একটা, হ্যাঁ। এইটা একটা লেয়ার, এইটা আরেকটা লেয়ার। এইটাকে বলা হচ্ছে, আগে এটাকে বলি, এটাকে বলা হচ্ছে হিডেন লেয়ার, সরি, এটাকে বলা হচ্ছে আউটপুট লেয়ার। আর এইটাকে বলা হচ্ছে হিডেন লেয়ার। এটা হচ্ছে হিডেন লেয়ার, এটা হচ্ছে আউটপুট লেয়ার। আমাদের আগে যেটা ছিল একটা নোড, মানে একটাই লেয়ার। আগে যেটা ছিল, আমি যদি আগের অ্যালগোরিদমের সাথে স্ট্রাকচারের সাথে কম্পেয়ার করি, তাহলে কি হতে পারে? আগে আমাদের একটাই নোড ছিল, একটা নোডের আমাদের আউটপুট লাইন ছিল একটা। এটা ছিল আমাদের আউটপুট লেয়ারের অংশ, একটাই লেয়ার আউটপুট লেয়ার। এটাকে আমরা বলতে পারি আউটপুট লেয়ার। আর এখানে কিন্তু আমরা তৈরি করলাম হচ্ছে আরেকটা লেয়ার, হিডেন লেয়ার, আরেকটা হচ্ছে আউটপুট লেয়ার। এই হচ্ছে মোটামুটি আমাদের সলিউশন হতে পারে একটা। তাহলে আমাদের যে প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে আমরা কিন্তু এইভাবে ডিফাইন করতে পারি, যে আমাদের এই সিঙ্গেল লেয়ার, আগে ছিল সিঙ্গেল লেয়ার, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল লেয়ার, এটাকে বলা হচ্ছে মাল্টি লেয়ার। সিঙ্গেল লেয়ার মানে একটাই আউটপুট লেয়ার, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল লেয়ার। সিঙ্গেল লেয়ার অ্যালগোরিদম, পারসেপ্ট্রন অ্যালগোরিদম। আর এইটাকে বলা হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদম। এটাকে বলা হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদম, কারণ এখানে লেয়ার একের বেশি, আরো লেয়ার হতে পারে, আমরা ধীরে ধীরে সেগুলো দেখবো। তো এইভাবে কিন্তু একটা সলিউশন আসতে পারে। আমার মনে হয় কিছুটা ক্লিয়ার করতে পেরেছি আপনাদের এই বিষয়গুলো। এখন এই মাল্টি লেয়ার নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, মানে এই দিকটা আমরা চিন্তা করবো। তো আমি তো বললামই যে সিঙ্গেল লেয়ারে যে সমস্যা ছিল, মাল্টি লেয়ার দিয়ে কিন্তু সেটা সলভ হচ্ছে কিভাবে, সেটা কিন্তু দেখালাম। এবং এখানে কিন্তু একটা গ্রাফিক্যাল ওভারভিউ দিয়ে কিন্তু সেটা দেখানো হচ্ছে। আমরা যদি একটু ক্লিয়ার করি, এখানে কিন্তু গ্রাফিক্যাল ওভারভিউ দিয়ে সেটা দেখানো হচ্ছে। এই যে দেখেন, এখানে আমাদের এই যে এটা হলো এই দুইটা নোড, এই যে এই দুইটা নোড, এক আর দুই, আর এটা হচ্ছে এই নোড, এটাকে কিন্তু বলা হচ্ছে হিডেন লেয়ার, এই দুইটা নোডকে। আর এটা হচ্ছে আউটপুট লেয়ার। এই লেয়ার কি তৈরি করছে? এই লেয়ার, এই যে আমি বললাম, একটা ডিভিশন বাউন্ডারি তৈরি করছে। আর আর এই লেয়ার কি করছে? এই লেয়ার কিন্তু হচ্ছে আপনার একটা, এই যে এই নোডটা কিন্তু এই ডিভিশন বাউন্ডারি তৈরি করছে, এই নোডটা কিন্তু এই ডিভিশন বাউন্ডারি তৈরি করছে। প্রত্যেকটা নোড একটা করে ডিভিশন বাউন্ডারি তৈরি করছে, এবং এই দুইটা কিন্তু এই হিডেন লেয়ারে হচ্ছে। আউটপুট লেয়ারে যে এই দুই ডিভিশন বাউন্ডারি কিন্তু মার্জ হচ্ছে, দিয়ে একটা এরিয়া তৈরি করছে, যেটা আমি দেখালাম। এই আউটপুট লেয়ার কিন্তু সেই এরিয়াটা তৈরি করছে। এটা কিন্তু একটা সলিউশন, যেটা বললাম ওইটা এখানে ফিগারে দেওয়া আছে। এভাবে কিন্তু একটা সলিউশন হতে পারে। তার মানে আমরা সিঙ্গেল লেয়ার থেকে মাল্টি লেয়ারে যেতে হবে, তাছাড়া কিন্তু এটা সলিউশন নাই। এবং আমরা এই ধরনের প্রবলেমকে সিঙ্গেল লেয়ার থেকে মাল্টি লেয়ারে আসলে সেই প্রবলেমটা সলভ হতে পারে। এইটা একটা পসিবল ওয়ে। আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? দেখেন, এইখানে কিন্তু আমরা স্টেপ ফাংশন ইউজ করছিলাম। আপনাদের থ্রেশহোল্ডিং ফাংশন সম্পর্কে নিশ্চিত ধারণা আছে। আমি এর আগের দিনই বলছিলাম যে আমাদের যে ওয়েটেড সামটা ছিল, ইনপুটের সাথে ওয়েট যেটা গুণ করছিলাম এবং সবগুলোকে যোগ করছিলাম, যোগ করে থ্রেশহোল্ডের সাথে কম্পেয়ার করছিলাম। আমাদের স্টেপ ফাংশনটা কি ছিল? আমাদের স্টেপ ফাংশনটা ছিল এমন একটা ফাংশন, কি ছিল, যে আমাদের টি বা থ্রেশহোল্ডের উপরে গেলে ওয়ান, আর থ্রেশহোল্ডের এটা কি ছিল? এটা ছিল আমাদের টি। থ্রেশহোল্ডের ওপরে গেলে সেটার আউটপুট হচ্ছে এখানে আসবে কত? ওয়ান। আর যদি থ্রেশহোল্ডের নিচে থাকে তাহলে আউটপুট হচ্ছে জিরো। এটা কি ছিল আমাদের? এটা ছিল আমাদের স্টেপ ফাংশন।
তো এই স্টেপ ফাংশনটা দিয়ে আমরা কি করতে পারি, স্টেপ ফাংশন দিয়ে আমরা কিন্তু সিঙ্গেল লেয়ার করেছি, কারণ এখানে প্রবলেম গুলো সাধারণত সহজ থাকে। একটা নোড দিয়ে একটা ডিভিশন বাউন্ডারি দিয়ে ধরেন ওই ধরনের কোনো কমপ্লেক্সিটি নাই, দুটো গ্রুপের মধ্যে আপনি সেপারেট করছেন, ইটস ওকে, এটা দিয়ে হতে পারে। কিন্তু যদি এরকম কমপ্লেক্স প্রবলেম হয়ে যায় জাস্ট লাইক এক্স অর, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমাদের এই স্টেপ ফাংশনটা যদি ইউজ করি, একটা বিষয় খেয়াল করেন, এখানে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যে আমাদের এখানে আপনি স্টেপ ফাংশন ইউজ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি এখানে যখন ইনপুট দিচ্ছেন, তাই না, এখানে তো ইনপুট গুলা দিচ্ছেন, দিয়ে এখানে টোটাল প্রসেস হবে ক্যালকুলেশন হিসাবে। প্রসেস করার পর আপনার এইখানে হচ্ছে আউটপুট গুলা যাবে, যে এখানকার জন্য এটা আবার ইনপুট হিসেবে কাজ করবে, ওইটার সাথে গুণ হয়ে এখানে ক্যালকুলেশন হয়ে আউটপুট বের হবে। তো এখানে যদি আপনি একটা স্টেপ ফাংশন ইউজ করেন, জাস্ট এটার আউটপুট কি বাইনারির মতো ওয়ান অথবা জিরো, ছবিটা এখনো হলো না, এটা ওয়ান অথবা জিরো একটা ফাংশন তৈরি হচ্ছে, এটার আউটপুট আইদার ওয়ান না হলে জিরো এরকম তৈরি হচ্ছে। এটাতেও কিন্তু তাই। তো এখান থেকে কি বের হচ্ছে, ইনপুট আপনার অনেক ভেরিয়েশনের হয়তো, কিন্তু এখানে আউটপুট বের হচ্ছে ওয়ান আর জিরো। তো এরকম যদি ওয়ান আর জিরোর আউটপুট এখানে বের হয়, তাহলে এ কিন্তু ইনপুট কম পাচ্ছে। তার মানে আপনি এখানে যে ইনপুট দিচ্ছেন, এখানে কিন্তু প্রথমেই প্রসেসিং করে অনেকখানি কমিয়ে দিচ্ছে। যেমন ধরেন যে আপনি একটা কালার ইমেজ ক্লাসিফিকেশন করতে চাচ্ছেন একটা প্রোগ্রামে, তো সেইখানে আপনি হচ্ছে প্রথমেই কালার ইমেজটাকে আপনি হচ্ছে মনোক্রোম বা ব্ল্যাক হোয়াইট ইমেজ কনভার্ট করে দিলেন, তাহলে কালার ইমেজের যত ধরনের ইনফরমেশন সবগুলো তো মিসিং হয়ে গেল। তা আপনার এখানে যে ইনপুট গুলো আপনি দিচ্ছেন, সেই ইনপুট গুলো কিন্তু এখানে প্রসেস করার পর যেটা বের হচ্ছে, সেটা কিন্তু আপনার আগে থেকেই কিছু রিডিউস, বেশ কিছু রিডাকশন করে আপনাকে দিচ্ছে। তো এ তো ঠিক মতো ডিসিশন নিতে পারবে না। এখন এই স্টেপ ফাংশনটা কিন্তু এর জন্য দায়ী। কিন্তু যদি স্টেপ ফাংশনের জায়গায় আমরা এরকম কোনো ফাংশন ইউজ করতে পারি কিনা, ফাংশনটা কেমন হতে পারে, যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, আমরা যদি এরকমই করতাম একটা ফাংশন, যে এইটা হচ্ছে যে টি, এটা হলো টি এর লাইন, যে টি যত বাড়বে আমার কিন্তু আউটপুট এর লেভেল তত বাড়বে, এটাকে বলা হচ্ছে লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন। লিনিয়ার মানে হচ্ছে স্টেপ ফাংশনের মতো ওয়ান আর জিরো হবে না, এটা ওয়ান আর জিরোর মাঝে একটা কিছু ভ্যালু থাকবে, শুধু জিরো আর ওয়ান, এখান থেকে কি বের হচ্ছিল, আইদার জিরো আর ওয়ান। কিন্তু আমরা এখানে শুধু ওয়ান আর জিরো বের করবো না, আমরা ওয়ান আর জিরোর মাঝে অনেকগুলো ভ্যালু বের করবো, যেটা এখান থেকে বের হবে। তাহলে আমাদের এখান থেকে যে ভ্যালুগুলো বের হবে, এ কিন্তু বেটার ডিসিশন নিতে পারবে। কারণ আমরা যখন স্টেপ ফাংশন ইউজ করছিলাম, তখন এ কিন্তু শুধুমাত্র ওয়ান আর জিরোর উপরে বেস করে সিদ্ধান্ত নিচ্ছিল। তা আমরা যদি এটা করতে পারি যে না, আমি একে ইনপুট দেবো ওয়ান আর জিরো না, আমি আরো ভেরিয়েশনের ইনপুট দেবো, তাহলে এর জন্য কিন্তু ফ্লেক্সিবিলিটি বাড়বে, এ কিন্তু আরো বেটার ডিসিশন নিতে পারবে। তো এই জায়গায় আমরা হচ্ছে স্টেপ ফাংশন ইউজ না করে আমরা যদি লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন ইউজ করি, এটা তো স্টেপ ফাংশন, তাই না? আমরা যদি লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন ইউজ করি, এটাকে বলা হচ্ছে লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন। লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন, তো এই লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন ইউজ করলে এখানে ভেরিয়েশন বাড়বে, আলটিমেটলি এই নোডটা, আউটপুট লেয়ারের নোডটা কিন্তু বেটার ডিসিশন নিতে পারবে। এইটা একটা মডিফিকেশন। তো মডিফিকেশন কিন্তু আমরা এখানে দুটা বলেছি, একটা হচ্ছে যে আমরা লেয়ার বাড়াবো, যেহেতু একটা আউটপুট লেয়ারে হচ্ছিল না। আরেকটা হচ্ছে আমরা থ্রেশহোল্ডিং ফাংশন আমরা হচ্ছে চেঞ্জ করব, স্টেপ ফাংশন থেকে লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন, অথবা খুব পপুলার একটা আহ, আপনার ফাংশন আছে, সেটা হচ্ছে সিগময়েডাল ফাংশন। আমি সিগময়েডাল ফাংশনের ফিগারটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে সিগময়েডাল ফাংশন। সিগময়েডাল ফাংশনটা কিভাবে কাজ করে দেখেন, এটা অনেকটা লিনিয়ারের মতোই, আমরা যেটা এখানে লিনিয়ার দেখালাম, তবে কিছুটা ভেরিয়েশন আছে। এটা লিনিয়ারের মতোই, তবে এইখানে যে অংশটা দেখছেন, আর লিনিয়ার তো ছিল যে একবারে লিনিয়ারলি উঠছে জিরো থেকে উপরে ওয়ানের দিকে, কিন্তু এইখানে যেটা হচ্ছে একটু খেয়াল করেন, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। এখানে হচ্ছে যে এইটা, এটা কিন্তু এই যে মাঝের অংশটা কিন্তু এভাবে কার্ভ হতে পারে, কিন্তু এই ওয়ানের দিকে যে এটা কিন্তু পুরোপুরি ওয়ান না, বা জিরোর দিকে যে জিরো না। আমরা যদি এই থ্রেশহোল্ডিং ফাংশনটাকে এভাবে চিন্তা করি, যে ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, এটা কিন্তু টোটাল ওয়েটেড সাম। যেমন আমরা হচ্ছে এর আগে যে নোট গুলাই দেখছিলাম, যে আমাদের ইনপুটের সাথে ওয়েট গুণ হচ্ছিল, তারপরে এই ইনপুটের সাথে ওয়েট গুণ হচ্ছিল, দিয়ে সবগুলা যোগ হচ্ছিল, আমরা ওটাকে বলছিলাম ওয়েটেড সাম। সেই ওয়েটেড সাম হচ্ছে কিন্তু মাইনাস জেড।
হুম, ওয়েটের সাম এখানে জেড হিসেবে কাজ করবে, নেট ওয়েট। তো 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়েটেড সাম মানে জেড যদি হয়, তাহলে আমরা যদি এই ইকুয়েশনে ফেলাই, তাহলে এইটা কিন্তু আসলে এইরকম একটা গ্রাফ তৈরি করবে, এরকম একটা কার্ভ তৈরি করবে, যেটা হচ্ছে আসলে আপনার একেবারে লোয়ার ইন্ডে, যেটার ভ্যালু জিরো না, একবারে জিরো না, জিরোর কাছাকাছি বাট নট জিরো, আর ওপরের দিকে ওয়ান এর কাছাকাছি বাট নট ওয়ান, আর মাঝের দিকে এটা ফ্লেক্সিবল। এবং এইটা হচ্ছে এই জেড এর উপরে ভ্যারিয়েশন হয়ে এটা কিন্তু আসলে চেঞ্জ হবে। যেমন জেড এর উপরে ভ্যারিয়েশন হয়ে এটা কিন্তু এরকম হতে পারে, আবার এটা হচ্ছে আরো বেশি হতে পারে এরকম, আবার এটা হইতে পারে একবারে সোজা, মানে লিনিয়ারের মতো এরকম হইতে পারে। মানে এইটা দিয়ে আপনি আরো বেটার কন্ট্রোল করতে পারবেন, মানে এইটা এমন অবস্থা তৈরি করতে পারবেন আপনার ফ্লেক্সিবিলিটি, এখানে যেটার ফ্লেক্সিবিলিটি আছে, এই এই যে লাইনটা আপনি দেখছেন কার্ভ লাইন, এটা কিন্তু আপনি একেবারে পুরোপুরি লিনিয়ার করে ফেলতে পারেন, আবার এটা হচ্ছে স্টেপ ফাংশনের মতো করে ফেলতে পারেন। মানে এখানে এই 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 কার্ভটার ফ্লেক্সিবিলিটি আপনার হাতের উপরে আছে, এটা ডিপেন্ড করছে এখানে একটা স্পিড ফ্যাক্টর আমরা যদি যোগ করি তার উপরে। তো এইটা আমরা আরো পরে দেখবো ডিটেলস। তার মানে এইটা হচ্ছে আসলে সুপিরিয়র হিসেবে কাজ করে, এটা দিয়ে আমরা একেবারে সোজাসুজি আমরা এইটা দিয়ে কি করতে পারি, এইটা আমাদের গ্রাফটা এরকম ভাবে তৈরি করতে পারি, আমরা গ্রাফটা এইভাবে লিনিয়ারের মতো তৈরি করতে পারি, আবার এইটা কিন্তু এইভাবে আমাদের কার্ভের মতো আসতে পারে, বা আরো ফ্লেক্সিবিলিটি আমরা এইভাবে না করে আমরা হয়তো আরো ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে দিলাম, সেটাও করতে পারি। এটা ডিপেন্ড করছে আমরা এই জেড এর সাথে একটা স্পিড ফ্যাক্টর লাগাইলে এটা চেঞ্জ হবে, আমরা দেখবো এগুলা ধীরে ধীরে দেখবো। তো আমরা এখানে যেটা বলছিলাম যে আমাদের এই কাজগুলো তাহলে কি হবে, আমরা এখানে এই স্টেপ ফাংশনের পরিবর্তে আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে আমরা এখানে যখন স্টেপ ফাংশন ইউজ করছি, তখন স্টেপ ফাংশনের ভ্যালু এটা কিন্তু আইদার ওয়ান ও জিরো এই দুটার মধ্যে থাকছে, কিন্তু আমরা আইদার ওয়ান ও জিরোর মধ্যে রাখতে চাই না। রাখলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই নোডে যে আমার আউটপুটটা ওয়ান আর জিরো শুধু আসছে, ওয়ান আর জিরো আসলে কিন্তু বেটার ডিসিশন নিতে পারবে না, এর কাছে ইনপুটটাই আসলে কম। তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা এই জায়গায় স্টেপ ফাংশনের পরিবর্তে আমরা হচ্ছে এখানে নন লিনিয়ার, সরি, এই যে লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন বা আমরা সিগময়েডাল ফাংশন ইউজ করলে আমাদের এই প্রবলেমটা কেটে যাবে। তাহলে আমরা এই পর্যন্ত যেই জিনিসগুলা মোটামুটি ভাবে বলার চেষ্টা করেছি, সেটা হলো যে আমরা সিঙ্গেল লেয়ারে কিছু লিমিটেশনস ছিল, সেই লিমিটেশনস গুলাকে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি কিভাবে। এটাকে একটা হচ্ছে যে আমরা ইনক্রিজ ইনক্রিজ দ্য নাম্বার অফ লেয়ার্স, যেটা আমরা এখানে করে দেখালাম, একটা জায়গায় দুটো করে দেখিয়েছি। হ্যাঁ, একটা আউটপুট লেয়ার ছিল, আমরা হিডেন লেয়ার একটা বাড়িয়ে দিয়েছি। আর দুই নম্বর হচ্ছে আমরা এখানে চেঞ্জ দ্য স্টেপ ফাংশন টু, আমরা লিখলাম ওখানে সিগময়েডাল, এই যে ফাংশনটার কথা বললাম এটাকে বলছি কিন্তু আমরা সিগময়েডাল ফাংশন, হ্যাঁ এটাকে বলছি সিগময়েডাল ফাংশন, টু সিগময়েডাল ফাংশন। সিগময়েডালই করতে হবে নট নেসেসারি, আমরা কিন্তু লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন করতে পারি সিগময়েডাল বা লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন। সিগময়েডাল ফাংশন বা লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন, এই দুইটা জিনিস যদি আমরা অ্যাড করি আমাদের সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন লার্নিং অ্যালগোরিদমের সাথে, তাহলে কিন্তু আমরা খুব বেটার আউটপুট পেতে পারি এবং যে প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলো আমাদের দূর হতে পারে। তবে সিঙ্গেল লেয়ার যে খারাপ তা কিন্তু না, সিঙ্গেল লেয়ার হচ্ছে সিম্পল প্রবলেমের জন্য যেখানে একটা ডিসিশন বাউন্ডারি দিয়ে সলভ হতে পারে, সেটা কিন্তু হতে পারে। আর মাল্টি লেয়ার হচ্ছে যে আমাদের যদি ওই ধরনের প্রবলেম হয় যেটাতে একটা ডিসিশন বাউন্ডারি দিয়ে সলভ হচ্ছে না, সে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাল্টি লেয়ার দিয়ে সেটাকে সলভ করার চেষ্টা করতে পারি। তো এখন এই চ্যাপ্টারটা মূলত, যেই চ্যাপ্টারটা আমরা দেখছিলাম, এই চ্যাপ্টারটাই আমি এগুলা একটু ইরেজ করে দিই, এই চ্যাপ্টারটাই মূলত আমাদের মাল্টি লেয়ার নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল। হুম,
আমরা কিন্তু হচ্ছে মাল্টি লেয়ার দিয়ে সেটাকে সলভ করতে পারি। এবং এখানে ওই জিনিসটাই বলছি, আমি একটু চ্যাপ্টারটা দেখাই আপনাদের। এখানে তো মাল্টি লেয়ার পারসেপট্রন, এই মাল্টি লেয়ার পারসেপট্রনে আমাদের যে সিঙ্গেল লেয়ারের প্রবলেম গুলো ছিল সেগুলো নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এবং আমরা মাল্টি লেয়ার দিয়ে কিভাবে সলভ করতে পারি সেটা তো দেখালামই। এবং তার সাথে হচ্ছে আমরা সলিউশনটা কিরকম হতে পারে সেটা মোটামুটি এখানে দেখলাম। এই যে এখানে মাল্টি লেয়ার পারসেপট্রনে আমাদের সিঙ্গেল লেয়ার থেকে এখানে এই যে মাল্টি লেয়ারে যদি কনভার্ট করি, সেটা হতে পারে আমাদের এইটা লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন যেটা দেখালাম, এটা হচ্ছে সিগময়েডাল ফাংশন। লিনিয়ার কিন্তু সরাসরি এভাবে লিনিয়ারলি হবে, আর সিগময়েডাল হচ্ছে মাঝে কিন্তু একটা এরকম কার্ভের মতো আসতে পারে, আপনি যেভাবে চিন্তা করবেন সেটা হতে পারে। ঠিক আছে, তো এগুলো সবই আমরা দেখালাম, এই দুটো মডিফিকেশন দিয়ে কিন্তু আমরা কাজগুলো করব। এবং এখানে যে ফাইনালি ফিগারটা দেওয়া আছে, এখানে কিন্তু তিনটা লেয়ারের কথা বলা আছে। এখানে কিন্তু একটা মাথায় রাখতে হবে, কোনো 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 বইতে আপনার হচ্ছে আহ কোনো কোনো বইতে আমাদের এইখানে এইটা হচ্ছে আউটপুট লেয়ার, এটা হিডেন লেয়ার, এটা হচ্ছে আবার আরেকটা হিডেন লেয়ারের কথা বলা আছে। তবে মোস্ট অফ দ্য বুকে যেটা আছে সেটা হচ্ছে, বা যেভাবে আমরা চিন্তা করি, এটা কিন্তু ইনপুট লেয়ার। ইনপুট লেয়ারের কিন্তু কোনো অ্যাক্টিভিটিস নেই। আমি যদি একটু লিখে দেখাই তাহলে ক্লিয়ার হবে, একটু দেখেন। ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আর এটা হচ্ছে আউটপুট লেয়ার। তো আমরা তো এইখানে এই যে দুইটা ফিগার দেখলাম, এই দুইটা ফিগারে আমাদের একটা লেয়ার, দুইটা লেয়ার, এখানে তিনটা লেয়ার, আসলে কিন্তু তিনটা লেয়ার দেখাচ্ছে কিন্তু আসলে দুইটাই লেয়ার, এইটার এটা সেম। এখানে আমরা ইনপুটটা দেখাই নাই তাই, এখানে ইনপুটটা দেখানো আছে। এই ফিগারটা আর এই ফিগারটা কিন্তু সেম, এটা হচ্ছে আউটপুট লেয়ার, এটা হচ্ছে হিডেন লেয়ার, আর এইটা হচ্ছে কিন্তু আসলে ইনপুট লেয়ার। এখানে আমরা দেখাই নাই, আমরা যদি এখানে এরকম দেখাই, এই আরেকটা নোট তৈরি করে হতে পারে। কিন্তু কোনো কোনো বইতে এভাবে থাকে, কোনো কোনো বইতে এইভাবে থাকে। তবে যেটা মোস্ট অফ দা জায়গায় থাকে সেটা হচ্ছে যে আপনার ইনপুট লেয়ার একটা থাকে যে জায়গায় কোনো ক্যালকুলেশন নেই। যেমন আমরা যদি এখানে একটু চিন্তা করি যে আমাদের এই ইনপুট গুলো এখান থেকে আসছে, এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন নেই। ইনপুট লেয়ারের কাজ হচ্ছে শুধু ইনপুট গুলাকে নেওয়া, নিয়ে এই লেয়ারে পাস করে দেওয়া। ক্যালকুলেশন কিন্তু হবে এই লেয়ার এবং এই লেয়ারে। এই ইনপুট লেয়ারে কোনো ক্যালকুলেশন নাই, ক্যালকুলেশন হবে হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ারে। তো যাই হোক, আসলে ইনপুট লেয়ারের কোনো কাজ নাই। ইনপুট লেয়ারের কাজ হচ্ছে শুধু ইনপুটটাকে প্রোভাইড করা এই নোডে, হিডেন লেয়ারের নোডে। এখানে কোনো ধরনের কোনো কিন্তু ক্যালকুলেশন হবে না। ক্যালকুলেশন হবে আপনার এই লেয়ারে এবং হচ্ছে এই লেয়ারে। ক্যালকুলেশন আলটিমেটলি এখান থেকে শুধু আউটপুটটা বের করবে, করে এইখানে কিন্তু ক্যালকুলেশন করে এঁকে দিবে। কিন্তু এই নোডের এই জায়গায় ক্যালকুলেশন বা এই নোডের মধ্যেকার কোনো ক্যালকুলেশন সেটা কিন্তু হবে না। আমি যদি একটু ক্লিয়ার করি, আরেকবার দেখাই। যেমন এটা ছিল হিডেন লেয়ার, তাই না? ইনপুট, আরেকবার আমি বলি, ইনপুট এখান থেকে আসবে, এসে এই নোডে কিন্তু কোনো রকম কোনো ওয়েটেড সাম, কোনো থ্রেশহোল্ডিং ফাংশন ক্যালকুলেশন হবে না। এবং ক্যালকুলেশন যেহেতু হবে না, এখান থেকে কি আউটপুট বের হবে, এখান থেকে যে ইনপুট সেই ইনপুটটা এখানে আসবে, দিয়ে এখানকার ওয়েটের সাথে এটা ক্যালকুলেশন হবে, হওয়ার পরে যোগ হবে, গুণ হবে, হওয়ার পরে এখানে এসে কিন্তু ক্যালকুলেশন হবে। এখানকার ওয়েটের সাথে গুণ হবে, যোগ হবে, এখানে ক্যালকুলেশন হবে। কিন্তু এই অংশে আসলে এই অংশটুকুতে কোনো ক্যালকুলেশন হবে না। এটা আপনি যদি মনে করেন যে এটা নাই, তো নাই, কোনো সমস্যা নেই। এটা আসলে এখানে কিন্তু হিসাবের বাইরে। তো ইনপুট লেয়ারের কোনো কাজ নাই, ইনপুট লেয়ার শুধু ইনপুটটাকে প্রোভাইড করে। তার মানে আমাদের এই ফিগার আর এই ফিগারটা কিন্তু আসলে সেম, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তো যাই হোক, আমরা মোটামুটি একটু সামারাইজ ফর্মে আসি। সেটা হলো আমরা প্রথমে যেটা দেখছিলাম আজকে, সেটা হচ্ছে যে আমাদের সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদম যেটা আমরা করলাম, সেই সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন অ্যালগোরিদমের আসলে অ্যালগোরিদমের মডিফাইড ভার্সনটা কি ছিল, উইথড্র অফ ডেল্টা রুল আমরা দেখেছি, এবং কিভাবে আসলে আমাদের এই ওয়েট গুলা চেঞ্জ হচ্ছে এবং ভেতরে কিভাবে ডিসিশন বাউন্ডারিটাকে চেঞ্জ করছে সেটা কিন্তু আমরা দেখেছি। এবং তার সাথে আমরা হলো লিমিটেশনসটা সেখানে দেখার চেষ্টা করেছি, যে লিমিটেশনসটা কি হতে পারে সিঙ্গেল লেয়ারের, এবং এটাকে আমরা কোথায় কি ধরনের প্রবলেম হচ্ছে আমরা একটা এক্সপার্ট প্রবলেম দিয়ে সেটাকে দেখার চেষ্টা করেছি, যে এই ধরনের প্রবলেম হলে সিঙ্গেল লেয়ারে যেহেতু একটাই ডিসিশন বাউন্ডারি তৈরি করতে পারে, সেটা দিয়ে আসলে সলভ করা সম্ভব না।
সেখানে মাল্টি লেয়ার দিয়ে আমরা কিভাবে সলভ করতে পারি সেটা কিন্তু আমরা দেখলাম, যে প্রবলেমটাকে কিভাবে সলভ করতে পারি সেটা দেখেছি। এবং এর জন্য দুইটা জিনিস আমরা ইন্ট্রোডিউস করেছি, একটা হচ্ছে ইনক্রিজ দ্য নাম্বার অফ লেয়ার, আমরা কিন্তু লেয়ার অ্যাড করেছি, এবং আমাদের এই প্রবলেমের সলিউশনটাকে আরো ভালো করার জন্য আমরা এখানে স্টেপ ফাংশনের জায়গায় সিগময়েডাল ফাংশন বা লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন ইউজ করেছি। আমাদের স্টেপ ফাংশন দিয়ে যে হবে না তা না, হবে, কিন্তু বেটার আউটপুট দিবে না, কারণ মাল্টি লেয়ার তো আমরা কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে ইউজ করব। সহজ প্রবলেমের জন্য সিঙ্গেল লেয়ার, কমপ্লেক্স প্রবলেমের জন্য মাল্টি লেয়ার। তো সিঙ্গেল প্রবলেমের জন্য আমরা হচ্ছে মানে সহজ প্রবলেমের জন্য আমরা যদি সিঙ্গেল লেয়ার করি ওকে, যদি আমাদের কমপ্লেক্স প্রবলেম হয় আমরা মাল্টি লেয়ার করব। এবং মাল্টি লেয়ারে আমরা হচ্ছে একাধিক লেয়ার তো যোগ করবো, এবং স্টেপ ফাংশনের জায়গায় আমরা যদি আমাদের থ্রেশহোল্ডিং ফাংশন বা লিনিয়ার থ্রেশহোল্ডিং ফাংশন বা সিগময়েডাল ফাংশন ইউজ করি, তাহলে আমাদের কাজটা আরো ভালো হবে, এই আর কি। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের লেকচার। আমরা সিঙ্গেল লেয়ার থেকে মাল্টি লেয়ারে এসেছি এবং কিভাবে কাজ করা যেতে পারে তার একটা ধারণা, মানে স্ট্রাকচারগত ধারণা আমরা তৈরি করার চেষ্টা করেছি। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।